Hello and welcome to Let's Have Lessons. Myself Rupam Dhani. আজকে আমরা যেটা ডিসকাস করব that is NISM 5 mutual fund distributor exam এর 8th chapter that is taxation. Last chapter that is chapter 7. Chapter 7 এ আমরা অনেক কিছু ডিসকাস করেছিলাম about the total expense ratio, about different entry load and exit load, segregated portfolio অনেক কিছু নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। সো যারা 7th চ্যাপ্টারের ভিডিওটা এখনো দেখোনি তারা কাইন্ডলি প্রিভিয়াস চ্যাপ্টারের ভিডিওগুলো সমস্ত ভিডিওগুলো ইন ডিটেলস দেখো, তবে কিন্তু বুঝতে পারবে মিউচুয়াল ফান্ড প্রোডাক্টটা কতটা ইম্পর্টেন্ট এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হতে গেলে যে এনআইএসএম এক্সাম দিতে হয়। সো এনআইএসএম এক্সামে প্রত্যেকটা চ্যাপ্টার সেই জন্য ওয়ান বাই ওয়ান এক একটা টপিক ডিসকাস করা আছে। সো প্রত্যেকটা টপিকই কিন্তু ইম্পর্টেন্ট ফর পাসিং দ্য এনআইএসএম সার্টিফিকেশন এক্সাম। সো আজকে আমরা যেটা ডিসকাস করবো দ্যাট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ট্যাক্সেশন। কারণ ট্যাক্সেশন হলো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। ট্যাক্স কখন দিতে হয়? ট্যাক্স দিতে হয় কোনো আর্নিং এর ক্ষেত্রে। সো মিউচুয়াল ফান্ড যে স্কিম বা মিউচুয়াল ফান্ড যে ইনভেস্টমেন্ট, সেখান থেকেও একটা রিটার্ন জেনারেট হয়। সো রিটার্ন জেনারেট হওয়া মানে সেটাও কিন্তু একটা ইনকাম, ওয়ান টাইপ অফ ইনকাম। সো ইনকাম মানেই বোঝা যাচ্ছে সেখানে ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে। সো কত পার্সেন্ট ট্যাক্স, কি ক্ষেত্রে কি কি প্রভিশন সেখানে ফলো করা হয়, কি কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেবি কি কি গাইডলাইন্স দিয়েছে, এভরিথিং আমরা ডিসকাস করব এই এন্টার চ্যাপ্টারে। সো পুরো চ্যাপ্টারটা খুব ভালো করে দেখো, তার কারণ এই চ্যাপ্টারে আমরা কি কি ডিসকাস করব অ্যাবাউট দ্য আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য ট্যাক্সেস ইন রেসপেক্ট অফ মিউচুয়াল ফান্ড। সো মিউচুয়াল ফান্ডের রেসপেক্টে ট্যাক্স কি কি হয়, কোথায় কোথায় ট্যাক্স ইনভলভ হয়, এভরিথিং আমরা এখানে ডিসকাস করব। দেন গেট ক্লিয়ার আইডিয়া অন ক্যাপিটাল গেন অ্যান্ড ডিভিডেন্ড ইনকাম। কারণ ক্যাপিটাল গেন জিনিসটা কি? কেউ ধরা যাক কেউ 1 লাখ টাকা ইনভেস্ট করেছে, 1 লাখ টাকা ইনভেস্ট করে আফটার 5 ইয়ার্স সে রিটার্ন পাচ্ছে 1.5 লাখ টাকা। সো তার ক্যাপিটাল গেন হয়েছে 50,000 টাকা, দ্যাট ইজ দ্য গেন। ওকে, সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য ক্যাপিটাল গেন। বাট ডিভিডেন্ড ইনকাম ইজ অ্যানাদার থিং। কারণ ডিভিডেন্ড আমরা লাস্ট দিন ডিসকাস করেছিলাম, ডিভিডেন্ডকে অনেক সময় বলা হয় ডিস্ট্রিবিউটেবল রিজার্ভ। তো ডিস্ট্রিবিউটেবল রিজার্ভ বলা মানে কোন একটা কোম্পানির একটা ফান্ড থাকে, সেই ফান্ডটা ডিস্ট্রিবিউট করার জন্যই সেটা ফান্ডটা জেনারেট করা হয়, বা সেই ফান্ড সেটা হতে পারে কোনো প্রফিট হচ্ছে, বা কোম্পানির একটা রেভিনিউ থেকে একটা পার্সেন্টেজ সরিয়ে রাখা হচ্ছে ডিস্ট্রিবিউট করার জন্য অ্যামং দ্য শেয়ার হোল্ডার্স। তো সেটাকে বলা হচ্ছে আমার ডিভিডেন্ড। সেই ডিভিডেন্ডটা যদি কোনো কাস্টমারকে দেওয়া হয়, সো কাস্টমারের ক্ষেত্রেও কিন্তু সেটা একটা ইনকাম জেনারেট হচ্ছে। সো সেইটাকে বলা হচ্ছে ডিভিডেন্ড ইনকাম। সো ডিভিডেন্ড হোক বা ক্যাপিটাল গেইন হোক, যদি কাস্টমারের ইনকাম হয় তাহলে সেখানে কিন্তু ট্যাক্স দিতে হবে। সো আমরা এই চ্যাপ্টারে কিন্তু ক্যাপিটাল গেইন বলতে কি বোঝায় বা ডিভিডেন্ড বলতে কি বোঝায় ইন ডিটেলস দেখবো। দেন আমরা দেখবো যে অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স অ্যান্ড দ্য ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা আমি একটু আগেই বললাম যে ডিভিডেন্ড ডিভিডেন্ড দেওয়া হচ্ছে মানে কাস্টমারের ইনকাম হচ্ছে। সো কাস্টমারের ইনকাম হওয়া মানে সেখানেও কিন্তু কাস্টমারকে ট্যাক্স দিতে হবে। আবার ক্যাপিটাল গেইন হচ্ছে মানেও সেটাও কিন্তু একটা ইনকাম, সে যা ইনভেস্ট করেছিল আর সে যা রিটার্ন পাচ্ছে সেটাও তার ইনকাম। সো সেই ক্ষেত্রেও কিন্তু কাস্টমারকে ট্যাক্স দিতে হবে। দেন আন্ডারস্ট্যান্ড দ্য সেটিং অফ গেইনস অ্যান্ড লসেস আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। কোনো একটা কাস্টমার কোনো একটা পার্টিকুলার ইয়ারে যদি দুটো ফান্ড থেকে একটা ফান্ডের তার 50,000 টাকার প্রফিট হয়েছে, আরেকটা ফান্ডে 20,000 টাকা লস গেছে, এই যে লস, এই লসটা সে কার সাথে সেট অফ করতে পারবে বা অ্যাডজাস্ট করতে পারবে সেটা কিন্তু আমরা ডিসকাস করব। এই যে 50,000 টাকার যে গেইন হয়েছে, গেইনের সাথে কিন্তু সে 20,000 টাকা যেটা লস হয়েছে সেটা অ্যাডজাস্ট করতে পারবে। বাট এটা ছাড়াও কি কি ক্রাইটেরিয়া আছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বা লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে, বা শর্ট টার্ম ক্যাপিটাল লস বা লং টার্ম ক্যাপিটাল লসের ক্ষেত্রে, সেটা আমরা ডিসকাস করব এই এন্টার চ্যাপ্টারে। দেন নো অ্যাবাউট দ্য সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, ট্যাক্স বেনিফিট অ্যান্ড ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, দ্যাট মিনস দ্য টিডিএস। সো টিডিএস কাটা হয় ডিফারেন্ট কোম্পানিতে। কাস্টমারকে টাকাটা যখন দেওয়া হয় তখন টিডিএসটা কেটে টাকাটা দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে টিডিএস কাটা হয় না। সো কোন ক্ষেত্রে কাটা হয় কোন ক্ষেত্রে কাটা হয় না এভরিথিং আমরা ডিসকাস করব এই চ্যাপ্টারে। সো বোঝা যাচ্ছে এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট, কারণ ট্যাক্সেশনের উপরই ডিপেন্ড করছে আমরা আলটিমেটলি কত আমাদের ইনকাম হচ্ছে। সো এখানে আমরা অনেক কিছু ডিসকাস করব। সো কেয়ারফুলি শেষ অবধি ভিডিওটা কন্টিনিউ দেখো। So first is the applicability of taxes in respect of mutual fund. So mutual fund এর ক্ষেত্রে কি কি রেসপেক্টে বা কোন কোন ব্যাপারে ট্যাক্স বেসিক্যালি অ্যাপ্লিকেবল আছে। সো ট্যাক্স বেসিক্যালি অ্যাপ্লিকেবল হয় ইনকামের ক্ষেত্রে, আমি অলরেডি আগে বলেছি। সো ইনকাম মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি কি? ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড। সো দ্যাট মিনস হাউ মাচ ইউ কিপ আফটার ট্যাক্সেস দ্যাট কাউন্টস। মানে ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড ইউনিট। সো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে
সেখান থেকে যে রিটার্ন পাচ্ছে সেটাকে বলা হচ্ছে দ্যাট হাউ মাচ ইউ কিপ আফটার ট্যাক্সেস দ্যাট কাউন্ট। সো ট্যাক্স দেওয়ার পর কত আমি নিজের কাছে রাখতে পারছি, কত আমার রিটার্ন হচ্ছে, তো সেইটা হলো একটা ইনকাম। দেন ইনকাম আর্নড বাই মিউচুয়াল ফান্ড স্কিম, দ্যাট ইন্টারেস্ট, ডিভিডেন্ড, ক্যাপিটাল গেইন ফ্রম দ্য ইনকাম অফ মিউচুয়াল ফান্ড। সো মিউচুয়াল ফান্ডের কি কি টাইপের ইনকাম হতে পারে? ইনকাম হতে পারে ইন্টারেস্ট, ইনকাম হতে পারে ডিভিডেন্ড বা ডিস্ট্রিবিউটেবল রিজার্ভ, ইনকাম হতে পারে ক্যাপিটাল গেইন। এই তিনটে টাইপের ইনকাম হতে পারে মিউচুয়াল ফান্ড থেকে। অ্যান্ড অ্যাজ পার দ্য প্রিভেলিং ট্যাক্স লস ইন ইন্ডিয়া, মিউচুয়াল ফান্ডস ইনকাম ইজ এক্সেম্পট ফ্রম ইনকাম ট্যাক্স। ওকে, সো মিউচুয়াল ফান্ড যে স্কিমটা আছে বা মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো আছে, তাদের কোনো ট্যাক্স দিতে হয় না। But Section 1023D of Income Tax Act exempt all the income earned by the mutual fund schemes from any tax. So যেটা আমি অলরেডি বললাম যে মিউচুয়াল ফান্ড যত কোম্পানি আছে, মিউচুয়াল ফান্ড স্কিম যত আছে, সেই স্কিমগুলোকে কিন্তু কোনো ট্যাক্স দিতে হয় না ইনকামের ক্ষেত্রে। বাট কাকে ট্যাক্স দিতে হবে? তাহলে ট্যাক্স দিতে হবে দ্যাট ইনকাম আর্নড বাই দ্য ইনভেস্টার ফ্রম ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড ইউনিট। সো ইনভেস্টার যত আছে, ইনভেস্টাররা যে টাকাটা ইনকাম করছে, আর্ন করছে, ইনভেস্টারকে কিন্তু ট্যাক্স দিতে হবে। দ্য ইনভেস্টার ইন গ্রোথ প্ল্যান উড আর্ন ক্যাপিটাল গেন অর লসেস হোয়েন এভার ওয়ান সেলস দ্য ইউনিট অফ দ্য স্কিমস, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড দ্য ইনভেস্টার ইন দ্য ডিভিডেন্ড প্ল্যান মে গেট দ্য ডিভিডেন্ড। সো এই ক্ষেত্রে কিন্তু আমাকে ট্যাক্স দিতে হবে। সো সেটা আমরা দেখবো কোন ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে বা হবে না। এখানে কিন্তু বলা আছে এটাই যে মিউচুয়াল ফান্ড স্কিমগুলোকে কোনো ট্যাক্স দিতে হবে না। দ্যাট মিউচুয়াল ফান্ড স্কিম মিডিলে আছে। মিউচুয়াল ফান্ড স্কিমগুলোকে কে তৈরি করছে? মিউচুয়াল ফান্ড স্কিমগুলোকে ডিফারেন্ট এএমসি তৈরি করছে। ওকে, সো এএমসি টাকাটা নিয়ে রিটার্ন করছে ডিফারেন্ট পোর্টফোলিও বা ডিফারেন্ট অ্যাসেটে। বাট মিউচুয়াল ফান্ড কোম্পানিতে বা মিউচুয়াল ফান্ড স্কিমে কে ইনভেস্ট করছে? ডিফারেন্ট ইনভেস্টর। ফাইন। এবার এই অ্যাসেট বা এই কোম্পানিটা যখন রিটার্ন দেবে, টাকাটা কাকে পাঠাবে? মিউচুয়াল ফান্ড স্কিমে পাঠাবে। মিউচুয়াল ফান্ড স্কিমটা কি করবে? টাকাটা পাঠিয়ে দেবে ইনভেস্টারকে। সো এখানে দুটো টাইপের ইনকাম হচ্ছে এএমসি বা মিউচুয়াল ফান্ড স্কিমগুলোর, ইনকাম হচ্ছে ইনভেস্টারের। সো এখানে বলা আছে যে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট সেটা মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো বা এএমসি কে এক্সেম্ট করে দিয়েছে ট্যাক্স দেওয়ার থেকে। মানে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো বা এএমসি তারা কোনো ট্যাক্স দেবে না, বাট ট্যাক্স দেবে কারা? ট্যাক্স দেবে ইনভেস্টাররা। ওকে, এবারে কত টাকা কি ট্যাক্স সেটা আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো। সো এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে ট্যাক্সটা বেসিক্যালি কাকে দিতে হবে। এখানে ইনকাম দুজনেই করছে, বাট ট্যাক্স দিচ্ছে ইনভেস্টার। কেন? তার কারণ মিউচুয়াল ফান্ড স্কিমগুলো বা এএমসি গুলো তারা ইনকাম করলেও সেই তো কমপ্লিট রিটার্নটা কিন্তু পাঠিয়ে দিচ্ছে ইনভেস্টারের অ্যাকাউন্টে। সো দ্যাটস ওয়াই ইনভেস্টাররাই হলো লায়াবেল টু গিভ দ্য ট্যাক্স ফ্রম আর্নিংস অফ মিউচুয়াল ফান্ড। Okay, so these are the different applicability of taxation in respect of mutual fund schemes. So why does tax rate vary? এবার ট্যাক্স রেটটা ভ্যারি হয় কেন? ট্যাক্স রেটটা চেঞ্জ হয় কেন? ট্যাক্স রেটটা চেঞ্জ হয় বিকজ অন দ্য বেসিস অফ টাইপস অফ ইনকাম। কি ধরনের ইনকাম এটা? ইনকামটা কি শর্ট টার্ম ইনকাম নাকি লং টার্ম ইনকাম? এটা একটা ফ্যাক্ট হতে পারে ডেফিনেটলি, দ্যাট শর্ট টার্ম ইনকাম অ্যান্ড দ্য লং টার্ম ইনকাম। ইনকামটা কি ক্যাপিটাল গেন, মানে আমি যা রিটার্ন যা ইনভেস্ট করেছি এবং যা রিটার্ন পাচ্ছি সেই টাকাটা মাইনাস করলে ক্যাপিটাল গেন পাওয়া যায়। এটা কি ক্যাপিটাল গেন? নয় কি এটা আমাদের ডিফারেন্ট ডিভিডেন্ড ইনকাম। সো কি ধরনের ইনকাম সেটা কিন্তু আমাদের আগে থেকে জানতে হবে। তো সেই জন্য কি ধরনের ইনকাম তার উপর ডিপেন্ড করে ট্যাক্সটা ভ্যারি হচ্ছে। দেন টাইপস অফ মিউচুয়াল ফান্ড স্কিম। সো মিউচুয়াল ফান্ড স্কিম ডিফারেন্ট টাইপের, সেটা আমরা অলরেডি ডিসকাস করেছি অনেকবার। দ্যাট ইকুইটি টাইপ হতে পারে, ডেপ্ট টাইপ হতে পারে, বা হাইব্রিড হতে পারে, অনেক টাইপের হতে পারে। প্রত্যেকটা টাইপের ক্ষেত্রেই প্রত্যেকটা টাইপের মিউচুয়াল ফান্ড স্কিমের ক্ষেত্রে ট্যাক্স রেট কিন্তু ভ্যারি করে। Then the types of investor. Types of investor, that means is it the individual investor or it is the non-individual investor, সেটা আমাদের দেখতে হবে। and on the basis of that তাদের কিন্তু ট্যাক্সটাও ভ্যারি করে। এটা ডিরেক্ট প্ল্যানের ক্ষেত্রে ইনভেস্ট করছে নাকি ডিফারেন্ট রেগুলার প্ল্যানে ইনভেস্ট করছে, দ্যাট মিনস মিউচুয়াল ফান্ডের টাইপটা কেমন তার উপরে কিন্তু ডিপেন্ড করছে ট্যাক্স রেট। ওকে, তো সেই জন্য আমাদের দেখা যাচ্ছে যে দুজন কাস্টমার তারা একই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে, একই স্কিমে ইনভেস্ট করেছে, বাট তাদের ট্যাক্স রেটটা ভ্যারি করছে। সো ভ্যারি করছে এইরকম তিনটে ফ্যাক্টরের জন্য। ওকে, সো ব্রডলি দিস থ্রি ফ্যাক্টর, এর আন্ডারেও আরো ছোট ছোট ফ্যাক্টর আছে যেগুলো আমি অলরেডি বললাম, শর্ট টার্ম, লং টার্ম, ক্যাপিটাল গেন, ডিভিডেন্ড, ইকুইটি, ডেপ্ট, হাইব্রিড, বা সেটা ডিরেক্ট প্ল্যান হতে পারে, রেগুলার প্ল্যান হতে পারে। সো অনেক টাইপের ছোট ছোট ফ্যাক্টর যেগুলো ডিপেন্ড করছে, যার উপর ডিপেন্ড করছে ট্যাক্স রেট।
নেক্সট ইজ দ্য ক্যাপিটাল গেন ট্যাক্স। সো ক্যাপিটাল গেন জিনিসটা কি? ক্যাপিটাল গেন হলো এটাই, দ্যাট ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস অর সেলস প্রাইস অ্যান্ড দ্য অ্যাকুইজিশন কস্ট অফ দ্য ইনভেস্টমেন্ট। সো অ্যাকুইজিশন কস্ট বলতে কি বোঝায়? অ্যাকুইজিশন কস্ট বলতে কোনো একটা ইনভেস্টমেন্ট বা কোনো একটা ফান্ড নেওয়ার যে কস্ট, সেইটাকে বলা হচ্ছে অ্যাকুইজিশন কস্ট। মানে ইট ইজ বেসিক্যালি দ্য বাইং প্রাইস অফ দ্য পার্টিকুলার ফান্ড বা পার্টিকুলার স্কিম, সেটাকে বলা হচ্ছে অ্যাকুইজিশন কস্ট। সো আমি যা ইনভেস্ট করেছি আর আমি যা রিটার্ন পাচ্ছি, দ্যাট ইজ দ্য সেলিং প্রাইস, সেটাকেই বলা হচ্ছে ক্যাপিটাল গেন। দেন বলছে that since the mutual fund are exempt from tax, the schemes do not pay any tax on the capital gain they earn. So investor in mutual fund scheme however need to pay tax on their capital gains as follows. So আমরা এখানে দেখে নেব ডেফিনেটলি যে কত টাকার দিতে হয় ট্যাক্স। বাট এখানে যেটা আমি ফার্স্ট স্লাইডে বললাম সেটা এখানে লেখা আছে যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো বা এএমসি গুলো, তারা যেহেতু অলরেডি এক্সেম্পটেড আছে বাই দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট, সো তাদের কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। বাট আমাদের বেসিক্যালি ট্যাক্স দিতে হচ্ছে কাকে? ট্যাক্স দিতে হচ্ছে সমস্ত ইনভেস্টাররা যারা ইনভেস্ট করেছে। তার কারণ অলরেডি আমরা ডিসকাস করলাম যে মিউচুয়াল ফান্ড সার্কেল আমাদের কন্টিনিউ যেটা ঘুরছে, যে মিউচুয়াল ফান্ড স্কিমে তারা টাকাটা দিচ্ছে, সেই টাকাটা অ্যাসেটে ইনভেস্ট হচ্ছে, অ্যাসেট থেকে টাকাটা যখন রিটার্ন দিচ্ছে, সেই রিটার্নটা ডিরেক্টলি মিউচুয়াল ফান্ড স্কিম তারা পাঠিয়ে দিচ্ছে ইনভেস্টারের অ্যাকাউন্টে। সো দ্যাটস ওয়াই ইনভেস্টাররা আর লায়াবল টু পে দ্য ট্যাক্স ফর দ্য ক্যাপিটাল গেন। এবারে প্রশ্ন হলো, দুটো টাইপের ক্যাপিটাল গেইন হয়, একটাকে বলা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, আর একটাকে বলা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন। এবার প্রশ্ন হলো, লং টার্ম বা শর্ট টার্ম কোন ডিউরেশনের উপর ডিপেন্ড করছে? নর্মালি 1 ইয়ার্স এর মধ্যে যদি কেউ টাকা উইথড্র করে নেয়, সেটাকে বলা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। আর যদি 1 ইয়ার্স এর পর কেউ উইথড্র করে টাকাটা, দ্যাট ইজ কল্ড দ্য লং টার্ম ক্যাপিটাল গেন। ওকে, শর্ট টার্ম ক্যাপিটাল গেন বা লং টার্ম ক্যাপিটাল গেন। একটা সময় ছিল যখন লং টার্ম ক্যাপিটাল গেনের জন্য কোনো ট্যাক্স দিতে হতো না, বাট আমাদের গভর্নমেন্ট তারা সেটা বলে দিয়েছে যে লং টার্ম ক্যাপিটাল গেনের জন্য ট্যাক্স দিতে হবে। এবার কত টাকা কি ট্যাক্স সেটা আমরা দেখে নিই। সেটাকে বলা হচ্ছে ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড যদি হয়, যত ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড আছে, দ্যাট মিনস দ্য সেটা সেক্টরাল ফান্ড হতে পারে, মাল্টি ক্যাপ ফান্ড হতে পারে, লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ ফান্ড, যে কোনো ফান্ড হতে পারে। সো ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডের ক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেন যদি কেউ ইনভেস্ট করার 1 বছরের মধ্যে সে টাকাটা উইথড্র করে নেয়, দ্যাট মিনস তার যা ক্যাপিটাল গেন হবে, সেই ক্যাপিটাল গেনের ওপর 15% ট্যাক্স দিতে হবে। ক্যাপিটাল গেনের 15% ট্যাক্স দিতে হবে। ওকে, আর যদি 1 বছরের পর, 1.5 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পর সে টাকাটা উইথড্র করে, তার যা ক্যাপিটাল গেন হবে, সেই ক্যাপিটাল গেনের 10% ট্যাক্স দিতে হবে। সো সে যদি 5 লাখ টাকা ইনভেস্ট করে, আফটার 3 ইয়ার্স সে 8 লাখ টাকা সে পাচ্ছে, তাহলে 3 লাখের 10% তাকে ট্যাক্স দিতে হবে, দ্যাট মিনস তাকে 30,000 টাকা ট্যাক্স দিতে হবে। সো দ্যাট ইজ বেসিক্যালি দ্য লং টার্ম ক্যাপিটাল গেন। ওকে, এবারে আসছি নন ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডের ক্ষেত্রে ট্যাক্স কত। নন ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডের ক্ষেত্রে ট্যাক্স হলো ফর দ্য শর্ট টার্ম ক্যাপিটাল গেন, সেটা হলো মার্জিনাল ট্যাক্স রেট অ্যাজ অ্যাপ্লিকেবল ফর দ্য ইনভেস্টার। সো মার্জিনাল ট্যাক্স রেট খুবই কম ট্যাক্স রেট, সেটা ডিফারেন্ট ইনভেস্টারের ক্ষেত্রে সেটা ডিফারেন্ট টাইপের হয়, সেটা এএমসি ঠিক করে যে কত টাকা কি টাইপের ইনভেস্টার বা কি টাইপের ফান্ডের ক্ষেত্রে কত অ্যামাউন্ট হবে। সো এখানে অ্যামাউন্ট মানে কত ট্যাক্স বলতে বা ডিফারেন্ট ফান্ড বলতে, শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে ফান্ড কি কি আছে? ফান্ড আছে ফর এক্সাম্পল লিকুইড ফান্ড, যেগুলো লিকুইড ফান্ড, আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ড, সেগুলো কিন্তু উইদিন 1 ইয়ার, 3 মান্থস, 6 মান্থস এর মধ্যে কিন্তু সেটা ম্যাচিওর হয়ে যায়। সো ম্যাচিউরিটি পিরিয়ড যদি 3 মাস হয়, সো ডেফিনেটলি সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন। সেই ক্ষেত্রে কিন্তু ট্যাক্স রেটটা খুবই কম। বাট যদি এটা লং টার্ম ক্যাপিটাল গেন হয়, লং টার্ম ক্যাপিটাল গেন মিনস ধরা যাক যে 10 ইয়ার্স পর কেউ টাকাটা উইথড্র করছে, 10 ইয়ার্স পর সে যা টাকা পাবে, তার ক্যাপিটাল গেনের 10-20% ট্যাক্স তাকে দিতে হবে। বাট এখানে একটা সুবিধা আছে, সেটাকে বলা হচ্ছে ইন্ডেক্সেশন বেনিফিট। ইন্ডেক্সেশন বেনিফিট জিনিসটা কি, এটা খুব ভালো করে বুঝবে যে ইন্ডেক্সেশন বেনিফিটটা হলো এটাই। আহ, আমরা এখানে একটু ডিসকাস করি, দেন আমরা ডিভিডেন্ডটা ডিসকাস করব। সো ইন্ডেক্সেশন বেনিফিটটা কি? ইন্ডেক্সেশন বেনিফিটটা হলো এটাই, ধরা যাক কেউ ডেপ্ট ফান্ডে কোনো একটা কর্পোরেট বন্ডে এসে ইনভেস্ট করেছে 10 লাখ টাকা, আফটার টেন ইয়ার্স সে পেয়েছে রিটার্ন 16 লাখ টাকা। ওকে, তাহলে তার ক্যাপিটাল গেন কত হয়েছে? তার ক্যাপিটাল গেন হয়েছে 6 লাখ টাকা। আমার যা হিসেব, মানে ইকুইটি ফান্ডের যা হিসেব, সেটা হলো 6 লাখ টাকা যে ক্যাপিটাল গেন, 6 লাখ টাকা ক্যাপিটাল গেনের উপর তাকে ট্যাক্স দিতে হতো।
বাট এখানে বলেছে ইন্ডেক্সেশন বেনিফিট। ইন্ডেক্সেশন বেনিফিট সেটা কি, 10 বছর আগে 10 লাখ টাকা ইনভেস্ট করেছে, 10 বছর পর সে 16 লাখ টাকা পেয়েছে, দ্যাটস গুড। বাট 10 বছর পর এই 10 লাখ টাকার ভ্যালুয়েশনটা কত দাঁড়িয়েছে আমার, কারণ ইনফ্লেশনের জন্য ভ্যালুয়েশনটা অনেক কমে যায়। সো 10 বছর পর 10 লাখ টাকার ভ্যালু কত হবে? 10 বছর পর 10 লাখ টাকার ভ্যালু ফর এক্সাম্পল হয়েছে 13.5 লাখ টাকা 10 বছর পর। সো 10 বছর পর বেসিক্যালি সে যদি 13.5 লাখ টাকা ইনভেস্ট করতো তাহলে সে রিটার্ন কত পেত? 16 লাখ টাকা। দ্যাট মিনস অ্যাকচুয়ালি তার ক্যাপিটাল গেন কত হয়েছে? তার অ্যাকচুয়ালি ক্যাপিটাল গেন হয়েছে অনলি 2.5 লাখ, নট 6 লাখ। তার অনলি ক্যাপিটাল গেইন হয়েছে 2.5 লাখ টাকা। এটাকেই বলা হচ্ছে কিন্তু ইন্ডেক্সেশন বেনিফিট। এবং এই 2.5 লাখ টাকার ওপর তখন তাকে 20% ট্যাক্স দিতে হবে, অ্যান্ড দ্যাট উইল বি ইয়োর 50,000, দ্যাট ইজ 50,000 টাকা তাকে ট্যাক্স দিতে হবে। সো এটাকে বলা হচ্ছে কিন্তু ইন্ডেক্সেশন। বাট নর্মাল অন্যান্য যে কোনো ফিক্সড ডিপোজিট অ্যান্ড অল, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল গেনের ওপরই ট্যাক্স দিতে হয়, সেখানে কিন্তু এই ইন্ডেক্সেশন বেনিফিটটা কিন্তু পাওয়া যায় না। সো ইন্ডেক্সেশন বেনিফিট কিন্তু শুধুমাত্র মিউচুয়াল ফান্ড জাতীয় প্রোডাক্টেই কিন্তু পাওয়া যায়। দিস ইজ দ্য মেন, এটাই কিন্তু মেন সুবিধা ফর দ্য মিউচুয়াল ফান্ড স্কিম আদার দ্যান দ্য আদার ডিফারেন্ট পোস্ট অফিস বা ব্যাংকিং ডিফারেন্ট স্কিম। এটাই কিন্তু সুবিধা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, বিকজ ইন্ডেক্সেশন বেনিফিটটা ধরা হচ্ছে, দ্যাট মিনস ইনফ্লেশন রেটটা কিন্তু কনসিডার করা হচ্ছে। সো কারেন্ট মার্কেট ভ্যালু বা কারেন্ট ভ্যালুয়েশন অফ দ্য ইনভেস্টমেন্ট অ্যান্ড দ্য কারেন্ট ভ্যালুয়েশন অফ দ্য সেলিং প্রাইস অর গেটিং প্রাইস, সেটা সেই ডিফারেন্সটাকেই কিন্তু কনসিডার করা হয় ইন্ডেক্সেশনের ক্ষেত্রে। ওকে, so these are basically the different capital gain tax for the equity type product and the non-equity type product. আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট ইজ দ্য ডিফারেন্ট ডিভিডেন্ড ইনকাম। ডিভিডেন্ড নিয়ে আমি এর আগেই বলেছি যে ডিভিডেন্ড বা ডিস্ট্রিবিউটেবল রিজার্ভ যেটা কাস্টমারকে দেওয়া হয় বা শেয়ার হোল্ডারদের দেওয়া হয়। তো ডিভিডেন্ড ইনকাম ফ্রম মিউচুয়াল ফান্ডস দ্যাট ইউজ টু বি ট্যাক্স ফ্রি ইন হ্যান্ডস অফ ইনভেস্টার। সো নর্মালি ইনভেস্টারের হাতে ডিভিডেন্ড ইনকামের কোনো ট্যাক্স দিতে হয় না। Henceforth, the dividends would be taxable in hands of recipient at the applicable tax rate. So এই সিচুয়েশনটা আগে ছিল, বাট 2020 ফেব্রুয়ারিতে যখন লকডাউন এলো বা কোভিড এলো, সেই টাইমে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। তো সেই টাইমে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স হ্যাজ বিন ডান অ্যাওয়ে। সো ডিভিডেন্ড, সেই ক্ষেত্রে কিন্তু ডিভিডেন্ড ইনকাম যত হয় সেই ক্ষেত্রে কিন্তু ট্যাক্স দিতে হয় ইনভেস্টারকেও। সো এটা হলো আমাদের ডিফারেন্ট ডিভিডেন্ড ইনকামের ক্ষেত্রে ডিফারেন্ট প্রভিশনস। নেক্সট ইজ দ্য স্ট্যাম্প ডিউটি। সো স্ট্যাম্প ডিউটি অন মিউচুয়াল ফান্ড। স্ট্যাম্প ডিউটি জিনিসটা কি? স্ট্যাম্প ডিউটিটা হলো এটাই, দ্যাট এটা কিন্তু মনে রাখতে হবে যে স্ট্যাম্প ডিউটি কত টাকা কাটা হয়। স্ট্যাম্প ডিউটি কাটা হয় 0.005%, at the rate of 0.005% of the investment amount shall be applicable at the time of issue of units for both physical and demat unit. তো সেটা ফিজিক্যাল ইউনিটেও যদি কেউ করে, ফিজিক্যাল ইউনিট মানে রেগুলার ফান্ড যেটা ডিস্ট্রিবিউটারের থ্রুতে ইনভেস্টমেন্ট করা হয়। সো ফিজিক্যাল আর ডিমাট ইউনিট দুটো ক্ষেত্রেই কিন্তু স্ট্যাম্প ডিউটি কাটা হয়। সো স্ট্যাম্প ডিউটি কাটা হয় কেন? দ্য স্ট্যাম্প ডিউটি উইল বি অ্যাপ্লিকেবল টু অল ট্রানজাকশন পার্টেনিং টু স্কিম ইনফ্লোস। সো সব জায়গায় সমস্ত ধরনের ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু স্ট্যাম্প ডিউটি কাটা হচ্ছে। স্ট্যাম্প ডিউটি কাটা হয় পারচেসের ক্ষেত্রে, স্ট্যাম্প ডিউটি কাটা হয় অ্যাডিশনাল পারচেস মানে রিইনভেস্টমেন্টের ক্ষেত্রে, স্ট্যাম্প ডিউটি কাটা হয় ডিভিডেন্ড রিইনভেস্টমেন্টের ক্ষেত্রে, স্ট্যাম্প ডিউটি কাটা হয় এসআইপির ক্ষেত্রে, এসটিপির ক্ষেত্রে। কারণ এসটিপি মানেও কিন্তু আমি বলেছিলাম দ্যাট এসডব্লিউপি প্লাস এসআইপি, একটা ফান্ড থেকে টাকা উইথড্র হচ্ছে আরেকটা ফান্ডে টাকা ইনভেস্ট হচ্ছে। টাকাটা ইনভেস্ট হচ্ছে, ইনভেস্ট হওয়া মানে কিন্তু সেখানে একটা স্ট্যাম্প ডিউটি কাটবে। এটা ছাড়াও ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্রল, সো দ্যাট মিনস দ্য ডিভিডেন্ড। সো ডিভিডেন্ড ট্রান্সফার প্ল্যান, ডিভিডেন্ড ট্রান্সফার প্ল্যান মানে যা ডিভিডেন্ড ইনকাম হচ্ছে সেই ইনকামটা আরেকটা রেগুলার যে ডিভিডেন্ড ইনকাম হচ্ছে সেই রেগুলার ডিভিডেন্ড ইনকামটা আরেকটা ফান্ডে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান টাইপের সেখানে জমা হচ্ছে রেগুলারলি। তো সেটাকে বলা হচ্ছে ডিভিডেন্ড ট্রান্সফার প্ল্যান। সো যেহেতু জমা হচ্ছে সিস্টেমেটিক্যালি, সো ডেফিনেটলি সেখানে স্ট্যাম্প ডিউটি কাটা হবে ট্রানজাকশন চার্জ হিসাবে। And units will be allotted for the amount available post deduction of stamp duty. So stamp duty হিসাবে একটা এক্সপেন্সেস কাটা হয়, সেই টাকাটা ডিডাক্ট হওয়ার পর বাকি যে অ্যামাউন্ট থাকে, বাকি যে ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্সটাই কিন্তু ইনভেস্ট করা হয় যে কোনো মিউচুয়াল ফান্ড ইউনিটে বা যে কোনো মিউচুয়াল ফান্ড প্রোডাক্টে। সো ধরা যাক কেউ ইনভেস্ট করছে 500 টাকা করে পার উইক এসআইপি। সো এসআইপি করেছে উইকলি বেসিস, 500 টাকা করে তার কাটা হবে
প্রত্যেকবার যতবার ইনভেস্টমেন্ট হবে, যতবার পারচেস করা হবে 500 টাকা থেকে অ্যাট দ্য রেট অফ 0.005% যেই টাকাটা হয় সেই টাকাটা কেটে নেওয়া হবে। দেন বাকি যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটাই কিন্তু ইনভেস্ট করা হবে যে কোনো মিউচুয়াল ফান্ডে। কিভাবে ইনভেস্ট করা হবে? ইনভেস্ট করা হবে ন্যাভের উপর ক্যালকুলেট করে। ওকে, সো NAV is basically the buying and selling price of different mutual fund unit বা mutual fund scheme. Okay, so this is basically the stamp duty on mutual fund. Next is that different key provisions for setting of capital gain, যেটা আমি একটু আগেই বললাম যে ক্যাপিটাল লস অ্যান্ড ক্যাপিটাল গেন সো অ্যাডজাস্ট করতে হয় কেন, সেইটা আগে ফার্স্টে দেখি। দ্যাট এখানে বলছে যে ক্যাপিটাল লস কেন অ্যাডজাস্ট করতে হয় সেটা ফার্স্টে বলি। যে ধরা যাক কেউ 1,00,000 টাকা ইনভেস্ট করেছে, 1,00,000 টাকা ইনভেস্ট করে সে রিটার্ন পেয়েছে হয়তো 2,00,000 টাকা, হতেই পারে 2,00,000 টাকা রিটার্ন পেয়েছে, তাহলে তার অ্যাকচুয়াল ক্যাপিটাল গেন কত হয়েছে? অ্যাকচুয়াল ক্যাপিটাল গেন হয়েছে 1,00,000 টাকা, ফাইন। এবার এই 1,00,000 টাকার ওপর তাকে কিন্তু ট্যাক্স দিতে হবে হোয়াট এভার দ্য অ্যাপ্লিকেবল ভ্যালু। বাট দেখা যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম সে হয়তো 1,00,000 টাকা আরেকটা স্কিম ইনভেস্ট করেছে, সে যখন উইথড্র করেছে তার ভ্যালু দাঁড়িয়েছে 80,000 টাকা, তাহলে তার লস কত হয়েছে? লস হয়েছে 20,000 টাকা। তাহলে তার লস হচ্ছে 20,000 টাকা, এদিকে তাকে 1,00,000 টাকার উপর ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে কিন্তু তার ডবল লস হয়ে যাচ্ছে। 20,000 টাকাও যেমন লস হচ্ছে, যেহেতু 1,00,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে সেটাও কিন্তু কনসিডার করা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সেটিং অফ বা অ্যাডজাস্ট করা হয়। কি অ্যাডজাস্ট করা হয়? যে আমি দুটো রিটার্ন পেয়েছি, একটার থেকে আমি গেইন করেছি 1,00,000 টাকা আর একটার থেকে লস করেছি 20,000 টাকা। তাহলে আমার অ্যাকচুয়াল রিটার্ন কত? অ্যাকচুয়াল রিটার্ন বা অ্যাকচুয়াল গেইন কত? অ্যাকচুয়াল গেইন হচ্ছে 80,000 টাকা। এই 80,000 টাকার উপর কিন্তু ট্যাক্স দিতে হয়। তাহলে আমাকে 1,00,000 টাকার উপর কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে না যদি আমি লস করি। তাহলে এটাকেই বলা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট বা এটাকেই বলা হচ্ছে সেটিং অফ। সো ক্যাপিটালের ক্ষেত্রে বা ক্যাপিটাল লসের ক্ষেত্রে, ক্যাপিটাল লস শর্ট টার্ম অর লং টার্ম, সেটা যদি ক্যাপিটাল লস হয় সেই ক্যাপিটাল লসটা কিন্তু কোনো আদার হেড অফ ইনকাম মানে রেন্ট থেকে কেউ ইনকাম পাচ্ছে, স্যালারি থেকে ইনকাম পাচ্ছে বা ইন্টারেস্ট থেকে ইনকাম পাচ্ছে, সেই সবের থেকে সাথে কিন্তু সেইটা অ্যাডজাস্ট করা হয় না বা সেটিং অফ করা হয় না। ওকে, সো ক্যাপিটাল লস শর্ট টার্ম বা লং টার্ম ক্যাপিটাল লস মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সেটা কিন্তু কারোর সাথে অ্যাডজাস্ট করা হয় না। কার সাথে অ্যাডজাস্ট করতে হয়? শর্ট টার্ম ক্যাপিটাল লস সেটা অ্যাডজাস্ট করা হয় শুধুমাত্র শর্ট টার্ম ক্যাপিটাল গেন বা লং টার্ম ক্যাপিটাল গেনের থেকে। ওকে, যেটা আমি এখানে একটা এক্সাম্পল দিলাম, যেটা সেটা শর্ট টার্ম হতে পারে, লং টার্ম ক্যাপিটাল গেন হতে পারে, তার সাথে অ্যাডজাস্ট করা হয় শর্ট টার্ম ক্যাপিটাল লস। মানে যদি কেউ 1 বছরের মধ্যে ইনভেস্টমেন্টের 1 বছরের মধ্যে টাকাটা উইথড্র করে নেয়, দেন সে লস করে, তাহলে সেইটা অ্যাডজাস্ট করা হয়। আর লং টার্ম ক্যাপিটাল লস অ্যাডজাস্ট করা হয় কার সাথে? লং টার্ম ক্যাপিটাল লস অ্যাডজাস্ট করা হয় অনলি উইথ দ্য লং টার্ম ক্যাপিটাল গেন, নট উইথ দ্য শর্ট টার্ম ক্যাপিটাল গেন। ওকে, অনলি উইথ দ্য লং টার্ম ক্যাপিটাল গেন। সো লং টার্ম ক্যাপিটাল লস সেটা অ্যাডজাস্ট করা হয় লং টার্ম ক্যাপিটাল গেনের সাথে অনলি, শর্ট টার্ম গেনের সাথে কিন্তু নয়। So this is basically the different criteria for the adjustment of the capital gains in mutual fund sector by in mutual fund scheme. Okay, সো আজকে অনেক কিছুই ডিসকাস করলাম অ্যাবাউট দ্য ডিফারেন্ট ট্যাক্স, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দ্যাট ট্যাক্স ডিসকাস করলাম অন দ্য বেসিস অফ হোয়াট? অন দ্য বেসিস অফ ক্যাপিটাল গেইন। ট্যাক্স ডিসকাস করলাম, সেখানে একটা ওয়ার্ড বললাম দ্যাট ইজ কল্ড দ্য ইন্ডেক্সেশন বেনিফিট। ওকে, সো ইন্ডেক্সেশন বেনিফিটটা কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। সেখানে আমরা ডিসকাস করলাম ডিভিডেন্ড ইনকামের ক্ষেত্রে কি হয়, অ্যান্ড ফাইনালি আমরা ডিসকাস করলাম দ্যাট অ্যাবাউট দ্য স্ট্যাম্প ডিউটি। অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যাদের এসআইপি আছে, যাদের অলরেডি ইনভেস্টমেন্ট আছে। এসআইপির ক্ষেত্রে কেন বলছি? কারণ মান্থলি সেটা আরো ভালোভাবে বোঝা যায়, প্রত্যেক মান্থ অন মান্থ সেখানে কিন্তু টাকাটা কাটছে হোয়াট এভার দ্য অ্যামাউন্ট, সেটা ইন মানে উইদাউট এনি রেসপেক্ট অফ এনি অ্যামাউন্ট আমাদের কিন্তু 0.005% কেটেই যাবে, সেটা কম অ্যামাউন্ট হোক বা বেশি অ্যামাউন্ট হোক। সো দ্যাট ইজ দ্য স্ট্যাম্প ডিউটি। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টুডেস ভিডিও। সো যাদের কোনো ডাউট আছে তারা কাইন্ডলি কমেন্ট করে জানাতে পারো বা ডিসক্রিপশন বক্সে প্রোভাইডেড মেল আইডিতেও মেল করে জানাতে পারো অ্যাবাউট দ্য হোল থিং। যদি তোমাদের এই নোটসগুলো দরকার হয় সেটাও তোমরা মেল আইডিতে মেল করে জানাতে পারো। ওকে, সো থ্যাংক ইউ ফর টুডে। আর নেক্সট দিন আমরা ডিসকাস করব অ্যাবাউট দ্য পার্ট 2 অফ ট্যাক্সেশন, সেখানেও আরো ট্যাক্সেশন নিয়ে আরো ডিফারেন্ট যা যা প্রভিশনস আছে ইন মিউচুয়াল ফান্ড স্কিম সেটা আমরা ডিসকাস করব। ওকে, সো উই উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন স্টে টিউন উইথ আস। থ্যাংক ইউ।